আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। হোপফুলি ইউ গাইজ আর ভেরি ওয়েল অ্যান্ড হেলদি। আজকের ভিডিওটা আমি প্রয়োজন বেসিসে ভাবলাম যে করা উচিত, সচেতনতামূলক ভিডিও দেখা উচিত। যারা একান্তই মাছের সেক্টরে কাজ করতে চান বা মাছ রিলেভেন্ট যে বিষয়গুলো আছে তাদের ভিডিওটা আসলে দেখা উচিত স্কিপ না করে। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অফলাইন এবং অনলাইন দুই প্ল্যাটফর্মে কিন্তু আমাদের যে মাছের কার্যক্রমগুলো কিনা বেচা বা আদার্স যে বিষয়গুলো সেগুলো কিন্তু হয়ে থাকে খুব ভালোভাবে, এবং অনলাইনটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে বর্তমানে কাজ করছে। কারণ কি, সাপোজ আমি রাজশাহী থেকে আমি কক্সবাজার থেকে একটা মাছ সংগ্রহ করব বা একজন ব্রিডারের সাথে আমার পরিচয় হয়েছে, তার কালেকশন বা তার এগুলো আমি দেখবো, মাছ দেখবো, সেখান থেকে তার সাথে আলোচনা করব। তো এটা কিন্তু যে যতটা না কঠিন অনলাইনে ততটা ইজি। তো আজকের বিষয়টা মেইন বিষয় হলো যে অনলাইনে মাছের ক্ষেত্রে, অনলাইনটা বলতে আমি ফেসবুকের কথা বলছি মেইনলি, যে অনেক ক্ষেত্রে আমরা প্রতারিত হচ্ছি। কিছুদিন পরপরই গ্রুপে পোস্ট আসে যে আমি অমুকজনের কাছ থেকে মাছ কিনেছিলাম, কিন্তু উনি আমার টাকা নিয়ে ব্লক করে দিয়েছে, বা আমি এরকম মাছ চেয়েছিলাম আমাকে অন্যরকম মাছ দিয়েছে, বা এরকম বিভিন্ন ধরনের। বা আমি আজকে টাকা দিয়েছি, আমি 1 মাস ধরে তাকে মেসেজ করছি, কল করছি, সে সেভাবে রেসপন্স করছে না। তো নানান ধরনের কমেন্ট, নানান ধরনের পোস্ট দেখা যায়। তো আমি সাজেস্ট করব আজকের ভিডিওটাতে এটাই পরামর্শ দিব যে আসলে এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করবেন। প্রথম বিষয়টা হলো, আপনি যার কাছ থেকে মাছ কিনবেন তার সম্পর্কে জানা। তার সম্পর্কে জানা। তার আগে যেটা করতে হবে, যে মাছটা কিনবেন, যে মাছ সংগ্রহ করবেন, সেইটা সম্পর্কে আগে আপনাকে ধারণা রাখতে হবে। এইখানে একটা কথা বলছি যে অনেকেই আছে আমার নিজের অভিজ্ঞতা, ইন্টারনেট থেকে কোনো একটা ছবি বা ভিডিও, বাইরের দেশের মাছের ছবি ভিডিও দিয়ে বলে যে ভাইয়া ইনবক্সে বলে এই মাছ দেওয়া যাবে। বাস্তবতার প্রেক্ষাপটে বলি যে হ্যাঁ, মাছ বিভিন্ন গ্রেডের হয়, ABCD বিভিন্ন গ্রেডের হয়, গ্রেড অনুযায়ী দামেরও কিন্তু পার্থক্য হয়। এখন যেটা বিষয় আমাদের ক্ষেত্রে কাজ করে, প্রথমেই আমাদের যে সমস্যাটা হয় অ্যাজ এ কাস্টমার হিসেবে, যেটা হয় যে আমরা দেখি অনেক কোয়ালিটি সম্পন্ন মাছ, আমাদের চাহিদা থাকে, কিন্তু বাজেটটা থাকে আমাদের লো। সো এখন আপনি একটা মানসম্পন্ন জিনিস যখন লো বাজেটে চাচ্ছেন, সেটা কিন্তু পাওয়াটা খুব ডিফিকাল্ট। এইখানে দুইটা জিনিস কাজ করে। এই যে ধরেন যে কেউ আপনাকে যদি বলে যে আপনি লো বাজেটে আপনাকে আমি এই মাছ দিতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে সে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেওয়ার পরে আপনাকে সেই মাছটা যেটা মানে সে দিতে চেয়েছিল সেটার পরিবর্তে একটা কম কোয়ালিটির মাছ দিচ্ছে, অথবা দিচ্ছেই না। এটা কিন্তু প্রতারণার শিকার। কারণ আপনার দুর্বলতা কি, যে আপনি কম টাকাতে ভালো জিনিস চাইতেছেন। এইটা হলো আপনার দুর্বলতা। হ্যাঁ, কম টাকাতে যে ভালো জিনিস পাওয়া যায় না, অবশ্যই চাই। সেজন্য আপনার প্রথম যে পয়েন্টটা আসতেছে, কার কাছ থেকে নেবেন। অনলাইনে হাজার 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 সেলার আছে, আমি ব্রিডার বলবো না, কারণ ব্রিডার খুব কমই আছে। ব্রিডারের সংখ্যা বাংলাদেশ, সত্যিকার একান্ত ব্রিডিং নিয়ে কাজ করে যারা খামারিরা, তারা অনলাইনে এত সেল পোস্ট করতে আসে না। তো অনলাইনে ম্যাক্সিমামই যারা মাছ সেল করে তারা সেল পোস্ট করেন। তো যেটা বিষয় যে সেল পোস্ট করছেন যে একটা মাছের, এবং যারা কাস্টমার, আমি রিকোয়েস্ট করব যে তার সাথে ইনবক্সে কথা বলেন। শুধু এসে ফেসবুকে যে কমেন্টে আছে পিপি প্রাইস, এগুলো মানে প্রাইস কিন্তু ফেসবুকে লেখা নিষেধ, বা এগুলো জিনিস নিষেধ। সো এখানে কমেন্টে রিপ্লাই করাটা কিন্তু জায়গা থাকে না। সো বিষয়টা কি, যে একটা মাছের দাম প্রকাশ্যে কিন্তু বলা যায় না। কারণ কি, কারণ এটা কোয়ালিটি অনুযায়ী পার্থক্য থাকে, তারপরে দেখা যাচ্ছে যে সাইজ অনুযায়ী পার্থক্য থাকে, এক্স্যাক্ট প্রাইস কিন্তু বলা যায় না, বা ওই মাছটা মার্কেটে অ্যাভেলেবল কত সেটা অনুযায়ী থাকে। সো আপনি যদি প্রথমত ইন্টারেস্টেড হন, তার সাথে ইনবক্সে
কথা বলেন, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় যে দেখা যাচ্ছে যে তার সাথে কথোপকথনের সময় দেখবেন তার আগ্রহ এবং আপনার আগ্রহ দুটার কম্বিনেশন দেখবেন। আপনি যদি একটা কাস্টমার হিসেবে আপনার দায়িত্ব তাকে যাচাই বাছাই করা, আর একজন সেলার হিসেবে তার দায়িত্ব আপনাকে কনভিন্স করা। তো এখন বিষয় যে যাচাই বাছাই যে বিষয়টা, প্রথমত তার আইডিতে তো ইনবক্স করতে হলে তার আইডিতে তো যাইতেই হবে। সেক্ষেত্রে যেটা কাজ করছে যে তার আইডিতে যখন যাবেন দেখবেন যে আসলে তার সত্যিকার প্রোফাইলের যে ছবিটা সেটা তার আছে কিনা। যদি দেখা যাচ্ছে যে কোনো মাছের ছবি বা অন্য কিছু ছবি থাকে, কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে প্রথমত একটা লাল সংকেত যে এটা একটা নেগেটিভ বিষয়। কারণ কি, আমি সাজেস্ট এজন্যই করব না যে আইডিতে ছবি নাই, অনেকের আছে যে বিজনেস আইডি থাকতেই পারে, বিজনেস আইডি থাকতে পারে, ইটস ভেরি গুড, কিন্তু তারপরেও তার একটা ছবিওয়ালা আইডিতে যতটা ট্রাস্ট পাবেন বিজনেস আইডিতে ততটা ট্রাস্টেবল জায়গাটা খুব একটা থাকে না, আমার পার্সোনাল ওপিনিয়ন। 2 নাম্বার আসছে যে মাছ নেওয়ার আগে তার কাছে কথোপকথনের সময় বা কথোপকথনের আগে গ্রুপে পোস্ট করতে পারেন যে আমি অমক ভাইয়ার কাছ থেকে মাছ চাচ্ছি বা নিতে ইচ্ছুক, আসলেও উনি ট্রাস্টেড কিনা। যদি ওনার কেউ পরিচিত থাকে বা এরকম থাকে তাহলে অবশ্যই লিখবে ট্রাস্টেড বা নিতে পারেন, এরকম কিছু। আবার এরকমও হয় যে ফেক পরিচিত, দ্যাট মিন্স ধরেন যে আমি 10টা মানুষকে সাথে লিয়াজও করে রাখছি যে আমার সম্পর্কে কোনো পোস্ট করলে ট্রাস্টেড লিখে দেবেন। তাহলে এরকম অনেকের সাথে অনেক কাহিনী থাকে, আমি ইনডেপথ বললে হয়তো বা এই ভিডিওতে অনেকেই দেখেন মন খারাপ করতে পারেন যারা ফিশ রিসেল করেন এরকম, কিন্তু বিষয়গুলো খুবই বাস্তব। কারণ এই জন্য আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটা দুর্বল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কাস্টমার রিসেলার প্রত্যেকেরই আসলে এই বিষয়টা জানা উচিত। তো তারপরে 3 নাম্বার যে বিষয়টা কাজ করছে, আপনি তার সম্পর্কে গ্রুপে জানলেন যে সে কেমন। তারপরে যে প্রোডাক্টটা নেবেন সেটা তো ভিডিওতে আমরা সচরাচর চেয়েই থাকি যে কোন প্রোডাক্টটা পাঠানো হবে কি, তখন একটা নেগোসিয়েশন বা কি আপনার পছন্দ হলো কি না সে বিষয়টা থাকে। এখন আপনাকে এক প্রোডাক্ট দেখিয়ে আরেক প্রোডাক্ট যদি পাঠায় দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে তো আপনার আলটিমেটলি তো আপনি প্রতারিত হচ্ছেন। এখন আমি সাজেস্ট করব, অত্যন্ত পরিচিত না হলে বা সে যার কাছ থেকে নিচ্ছেন সে যদি ফিশ সেক্টরে তার একটা ভালো রেপুটেশন আছে বা তার সম্পর্কে পজিটিভ রিভিউ আছে, তাহলে আপনি নির্দ্বিধায় একটা মোটামুটি বা বড় অ্যামাউন্টে যেটা আপনার দরকার সেটা অর্ডার করতে পারেন। কিন্তু অপরিচিত লোভনীয় পোস্ট করছে, এরকম লোভনীয় পোস্ট যেখানে করে, লোভনীয় বলতে কি অফার কম দামে দিচ্ছে বা এরকম কিছু, এগুলো যাচাই বাছাই করবেন, আগে ঝাঁপায় পড়বেন না। কেউ যদি বলে যে ফ্যান্সি গাপ্পি দেওয়া হবে 5 টাকা করে পিস, খবরদার ঝাঁপায় পড়বেন না, এখানে ভুগি আছে। তো যেটা বলছিলাম যে আপনি অপরিচিত কারোর কাছে যদি নিতেই চান বা সে অবশ্য যদি ভালো হয়েই থাকে, আপনি প্রথম ডিলিংসটাতে অল্প প্রোডাক্ট নেন। অ্যাটলিস্ট ধরেন যে 300-400-500 টাকা তো একটা মিনিমাম, একটা দেখা যাচ্ছে যে ডেলিভারির মিনিমাম 500 টাকা, তো 500 টাকা তার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। 1000 টাকা উপরে যাওয়ার দরকার নেই, 3 থেকে 400 বা 500 টাকা ম্যাক্সিমাম প্রোডাক্ট নেন। এইটা দেখা যাচ্ছে যে তখন যদি সে আপনাকে প্রতারিত করে তাহলে কিন্তু আপনার ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটা কম হবে। কিন্তু আপনি একেবারে যদি হাজার টাকা দিয়ে তার কাছে যদি মাছ না পান তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রতারিত হবেন। তারপর যে বিষয়টা আসছে, অনেকেই বলেন কন্ডিশনে মাছ দেওয়া যায় কি না, বা এটা কন্ডিশনে আসলে আমার ক্ষেত্রে কখনোই আমি কন্ডিশনে মাছ পাঠাই না এবং পাঠাবো না। কন্ডিশন মিন্স যে মাছটা আপনি হাতে পাবেন তখন টাকাটা পেমেন্ট করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু যেমন আমার ক্ষেত্রে বলি যে আমি আল্লাহর রহমতে আমার যেরকম পরিচিতি, যে আমাকে মোটামুটি 40-50 হাজার মানুষ যেভাবে এই সেক্টরে চিনেন,
সো এটা আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এটা পজিটিভ বিষয়, বাট অনেকের ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ না। সো অনেকেই সন্দেহ করতে পারে যে তাকে টাকা দেওয়ার পরে যদি সে মাছ না দেয় অ্যাডভান্স দেওয়ার পর, এই জন্য অনেকে কন্ডিশনে চান। তো কন্ডিশনের আমি সেলারদের ক্ষেত্রে বলবো যে আপনারা কন্ডিশনে মাছ দিবেন না, কাস্টমারদের বলবো আপনারা কন্ডিশনে মাছ নিবেন না। এখন কাস্টমার হিসেবে আপনার করণীয় কি? সে যদি অপরিচিত বা এটা হয়, যদি অপরিচিত ওরকম হয় তাহলে তার কাছ থেকে মাছ নেওয়ার কোনো দরকার নাই, কোনোই দরকার নাই। যদি তার সম্পর্কে একদম ডিটেলস জেনেই তখন মাছ নেবেন, কারণ এত তাড়াহুড়া করলে তো আপনার নিজেরই সমস্যা। আর একজন রিসেলার হিসেবে আপনার দায়িত্ব কাস্টমারকে আপনার সত্যতা যাচাই করা। আপনি যে এই সেক্টরে কাজ করছেন, মানুষকে ঠকানোর জন্য আসেন নাই, সৎ অনেস্টভাবে কাজ করছেন, এইটা আপনাকে বিশ্বাস করানোটা এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে? তো এই বিষয়টা মেনটেন করবেন। তারপরে যে বিষয়টা আসতেছে যে একজন কাস্টমার হিসেবে আমি বলি, আমি আমার কাস্টমারদের যে শর্তগুলো দেই যে মাছ পাঠানো এবং পাঠানোর সময় আমি বাস, কুরিয়ার বা বিভিন্ন মাধ্যমে পাঠাই। তো প্যাকেট আনবক্স করে ভিডিও দিতে বলি। যদি প্যাকেটের মধ্যে আনবক্সের সময় যদি মাছ মারা যায়, সে সম্পূর্ণ দায়িত্বটা থাকবে আমার। কিন্তু আপনি প্যাকেট থেকে ছেড়ে দিয়ে যখন ট্যাঙ্কে মাছ ছাড়বেন, তারপরে কিন্তু আমার রেসপন্সিবিলিটি সেখানে থাকবে না। হ্যাঁ, ইনকেস যদি প্যাকেটের মধ্যে মাছ অস্বাভাবিক লেভেলের, খুবই দুর্বল বা মারা যাওয়ার মুমূর্ষ হয়ে যায়, আমি স্পেশাল কেসে 24 ঘন্টা আমি কাস্টমারকে বলি 24 ঘন্টা দেখেন, 24 ঘন্টার মধ্যে যদি মাছটা সারভাইভ করে তাহলে ওকে, আর যদি 24 ঘন্টার মধ্যে মারা যায় তাহলে সেটার রিস্কটা আমি নিব। ঠিক আছে? তো এটা সবাই আপনাকে দিবেন, এটা আমার ক্ষেত্রে আমি করে থাকি। তো কাস্টমার হিসেবে আপনি যার কাছ থেকে মাছ নিচ্ছেন, সে আসলে কি শর্তে আপনাকে মাছ দিচ্ছে সেটা যাচাই বাছাই করবেন। সে কি আসলে মাছ পরিবহনের সময় মারা গেলে সে তার দায়িত্ব নিচ্ছে, না ক্ষতিটা আপনাকে দিতে হচ্ছে, এই বিষয়গুলো তার সাথে ক্লিয়ারলি আলোচনা করে নেবেন। ঠিক আছে? প্রথমে আগে যাচাই বাছাই করবেন, তারপরে প্রোডাক্ট যাচাই করবেন, তারপরে নেগোসিয়েশনে যাবেন। ঠিক আছে? আরেকটা জিনিস বলি যে দাম সম্পর্কে, দামটা এটা আমিও অনেক ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়ি যে কেউ যদি বলে মাছ নেবেন, কি মাছ নেবেন? গাপ্পি মাছ নেব। গাপ্পি মাছ নেবেন, অনেক জাতের গাপ্পি আছে। অনেকেই আসলে আমরা যারা কাস্টমার আছি মাছের ঠিকমতো দাম জানি না। দামটা ঠিকমতো জানাটা খুবই কঠিন, কারণ আমি ধরেন কোনো মাছ 10 টাকায় বেচি, কেউ 20 টাকায় বেচে, কেউ ওই মাছ 100 টাকায় বেচতে পারে। তো এই যে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জটা হলো, এটা কেন হচ্ছে জানেন? এটা আপনাদের যারা কাস্টমার আছে তাদের না জানার অভাবে। কারণ যে মাছটা আমি যদি 10 টাকায় বেচি আর যে মাছটা আমি 100 টাকায় বেচছি, হ্যাঁ অবশ্যই কালার, কোয়ালিটি এবং এটার মধ্যে পার্থক্য থাকতেই পারে, কিন্তু পার্থক্যের রেঞ্জটা এটা কখনোই হবে না। একটা মাছের দাম সর্বোচ্চ সেলার টু সেলার ভেদে 50 থেকে 100 টাকার পার্থক্য হইতে পারে, 200, 300, 400, 500 টাকা কখনো পার্থক্য হবে না জাত অনুযায়ী। তো এইটা একটা কাস্টমার হিসেবে আপনাদের দায়িত্ব যে মার্কেটে আসলে একটা প্রোডাক্টের দাম কেমন হতে পারে কি, এটা একটু জানা, একটা ধারণা রাখা। তারপরে বলছি মাছের দাম, জাত, কোয়ালিটি, সাইজ এগুলোর উপরে কিন্তু অনেক নির্ভর করে। এজন্য আমি দাম নিয়ে, অনেকেই বলে ভাইয়া মাছের দাম নিয়ে ভিডিও করেন, আমি দাম নিয়ে কখনোই ভিডিও করি না এবং করবো না, কারণ মাছের দাম নির্দিষ্ট না। সিজন ওয়াইজ, জাত ওয়াইজ, সাইজ ওয়াইজ, কালার ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ অনেক পরিবর্তন, অনেক ভ্যারিয়েশন আছে। সো এটা নিয়ে করা সম্ভব না। লাস্টে যেটা বলবো যে পেমেন্ট মেথড, আপনি যে কাস্টমার হিসেবে আপনি যখন কোনো প্রোডাক্ট নেবেন কারোর কাছ থেকে, যখন পেমেন্ট করবেন, ধরেন বিকাশ বা নগদ বা যেভাবে পেমেন্ট করেন, পেমেন্টের একটা হার্ড কপি বলতে যে সফট কপি স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেন এটা আপনার কাছে ডকুমেন্ট থাকে যে আপনি পেমেন্ট করেছেন সেই মানুষটাকে। এবং কনভারসেশনে যেগুলো সেগুলো অবশ্যই ডকুমেন্টস হিসেবে রাখবেন, যেন পরবর্তীতে এটা একটা ব্যবস্থা নেওয়া যায়। এবং আরেকটা জিনিস বলি, ফেসবুকে অনেক বড় বড় গ্রুপ থাকে, গ্রুপের মধ্যেও দেখবেন যে অনেক বড় বড় যারা গ্রুপের যারা হর্তাকর্তা থাকে, অনেক ক্ষেত্রে তারাও বিভিন্ন ধরনের এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকতেও পারে। ধরেন আমি একটা গ্রুপের অ্যাডমিন, আমার 5000 ফলোয়ার আছে,
5,000 ফলোয়ারের মধ্যে ওখানে দেখা যাচ্ছে যে আমার এরকম 10-15 জন আমার মেম্বার্স এমনভাবে তৈরি করছি যারা এই একটা মানুষকে ফ্রডিংয়ের সাইকেলের মধ্যে রাখছে। কারণ আমি অ্যাডমিন, আমি তাদের পোস্ট অ্যাপ্রুভ করতেছি রিসেলারদের এবং তাদেরকে এগুলো করানোর জন্য সুযোগ দিচ্ছি। আমি যদি এই জিনিসের সাথে জড়িত না থাকতাম, ওই 10 জন ধরেন যে, খুবই একটা মজার এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আমি অ্যাডমিন, 10 জন এরকম ফ্রড আছে আমার গ্রুপে, তো 10 জন যদি প্রতি 1,000 টাকা করে মাছ বিক্রি করে, 10,000 টাকার মাছ বিক্রি হলো, আমি তাদেরকে বললাম তোমাদেরকে আমি আমার গ্রুপে পোস্ট করতে দিব, বিনিময়ে তোমাদের যে 1,000 করে সেল করছো সেখান থেকে আমাকে 10% কমিশন আমাকে দিতে হবে। তাহলে এই 10 জনের কাছ থেকে যদি আমি 10% কমিশন করে নিই তাহলে কিন্তু আমার পকেটে 1,000 টাকা ঢুকলো। এভাবেও অনেক কিছু হয়ে থাকে। হয়তো অনেকে মন খারাপ করতে পারেন যারা অ্যাডমিন আছেন বা বড় বড় গ্রুপে আছেন, বাট এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। অনেক ডার্ক সাইড আছে যেটা আমি সব কিছু রিভিল করছি না, একদিনে তো সব বলছি না, বাট যেটা বিষয় যে সত্যতা যাচাই করা, এটা একটা কাস্টমার হিসেবে অথেন্টিসিটি যাচাই করা একটা যেমন দায়িত্ব, একজন রিসেলার হিসেবে বা সেলার হিসেবে আপনার দায়িত্ব কাস্টমার যেন কীভাবে কনভিন্স হয় এটা আপনার দায়িত্ব। কিন্তু যে বিষয়টা কাজ করছে যে একটা কাস্টমার হিসেবে, এর মানে এই না যে আপনি উঠতে বসতে ভিডিও চাবেন, যে আপনার হলো যে উপর দিয়ে মাছের ভিডিও দেন, সাইড দিয়ে দেন, হাতে তুলে দেন, এইভাবে নানান ভিডিও চাইতে এটাও কিন্তু খুবই বিরক্তিকর বিষয়। সো একটা ধারণা আপনারও রাখা জরুরি যে আসলে কিভাবে কোন মাছটা কেমন হয়ে থাকে, তাহলে আপনার মাছ দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে কেমন কি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথেই থাকবেন। আরেকটা বিষয়, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ভাইগনা হলো নতুন ইউটিউব চ্যানেল খুলছে, সেও মাছ নিয়ে কাজ করতেছে, তো তার হলো যে আমার ভিডিওর মধ্যে তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবনি, চ্যানেলের নামও বলে দিবনি, আর ডিসক্রিপশনেও থাকবে। সাপোর্ট করবেন তাকেও, অনেক ছোট মানুষ, এত ছোট বয়স থেকেই সে মাছ নিয়ে যতখানি জানে আমার নিজেরই অবাক লাগে মাঝে মাঝে যে আসলে এই বয়সে আমি কতটুকু জানতাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।